অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জন্য খুব স্বাভাবিকভাবেই ব্যালন ডি'র কে জিতবে এই প্রশ্নটাই সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে, জানতে চেয়েছে করা হয়েছে নাকি অনেক দাবি জানানো হয়েছে। দাবি আন্দোলনে নামতে পারেন আপনারা, বলা যায় না আসলে। পছন্দের ফুটবলারকে আমরা যদি ব্যালন ডি'র দিতে চাই তাহলে সেইটা সুযোগ আছে, তাই না? এটা মানে গণপ্রশ্ন যে ব্যালন ডি'র কে পাবে। হ্যাঁ, গণপ্রশ্ন সেটা দিয়ে শুরু করি। মানে যারা করেছেন কারো নাম ওভাবে নেওয়া যাচ্ছে না। কারো নাম নেওয়া যাচ্ছে না নাকি কারো নাম ছাড়া প্রশ্নই মানে এটা জনগণের প্রশ্ন ব্যালন ডি'র কে পাবে, বলেন কে পাবে। আমি যেমন বলে দিয়েছি আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র পাবে। মানে আপনি বলছেন যে ব্যালন ডি'র যে পাবে এবং ব্যালন ডি'র যার পাওয়া উচিত দুটো নামই আলাদা, দুটো নামই তো আলাদা, দুটো কিন্তু আলাদা অ্যাকচুয়ালি আলাদা। দেখেন, ব্যালন ডি'র যদি আমার কাছে থাকতো, ব্যালন ডি'র আমি হয়তো রদ্রিকে দিতাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি এখন টপ 5টা তাহলে লিস্ট করে ফেলেন যে ব্যালন ডি'র যিনি পাবেন। কিন্তু দেখেন, অনেক সময় ঘটনাটা যেটা ঘটে যে একজন হোল্ডিং মিডফিল্ডার আসলে ঠিক আলোটা কাড়েন না, আলোটা কেড়ে যান যিনি গোলটা ওটা লাগে বেশি। ভোটটা দেওয়ার সময় মাথায় আসে ভিনিসিয়াসের সেলিব্রেশন, ভোটটা দেওয়ার সময় কিন্তু রদ্রিও যে ইন্টারসেপ্ট করছিল এটা মাথায় আসে না, ঠিক আছে? রদ্রি যে মানে একা একা কতখানি জায়গা কভার করে গেল বক্সের সামনে, কি করলো এটা মাথায় আসে না। ব্যালন ডি'রে হচ্ছে 100 দেশের 100 জন প্রমিনেন্ট জার্নালিস্ট ভোট দিবেন, ঠিক আছে? মানে আমি ওই দিকে যাচ্ছি না যে কাদের কি অ্যাসোসিয়েশন, কারা কি পছন্দ করেন। ডেফিনেটলি ওই ভোটিং এর সময় যেটা আপনি বললেন যে ভিনিসিয়াস ফাইনালে গোল করছেন, ভিনিসিয়াসের ওই চেহারাটা সবার আগে মাথায় আসবে, ডর্টমুন্ডে এগেইনস্টে গোল করছেন বা তার শেষের দিকে পারফরমেন্স। কিন্তু রদ্রি মানে এইবার প্রথমই সম্ভবত, এর আগেও নাম এসছিল কিন্তু রদ্রির ব্যাপারে যে পরিমাণ ক্যাম্পেইন বা মুখে মুখে যেরকম ক্যাম্পেইন করা হয়েছে এটা মনে হয় আগে কখনো হয় না। এবং তিনি যখন ইউরোর ফাইনালে ফার্স্ট হাফে হচ্ছে মানে চলে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তো বেস্ট প্লেয়ার হইলেন না, হলেন। এবং একই সঙ্গে ইউরোপের ভোট যেহেতু বেশি, মানে বেশি বলতে বোঝাতে চাইছি 100-র ভেতরে তো ইউরোপের দেশই বেশি, আর লাতিন আমেরিকা 10টা। হ্যাঁ, তো ওই ভোটে ভিনিসিয়াস পিছিয়ে যেতে পারেন, রদ্রি এগিয়ে যেতে পারেন, জানি না। তবে আমার মনে হয় 1 আর 2 এই দুটোর ভেতরে মীমাংসা হবে। 1 আর 2 এটার মধ্যেই মীমাংসা হয়ে যেতে পারে। একটা ভালো প্রশ্ন ছিল, আমি যাবো সেই প্রশ্নে নাকি আপনার বলার কিছু আছে? আমি জানি না, এই প্রশ্নটা একজন করেছিলেন, আমি আসলে প্রশ্নটা যিনি করেছিলেন সেই নামটাই হারিয়ে ফেলেছি, আমি অত্যন্ত দুঃখিত। আপনি জানেন যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা ছিল এরকম যে রদ্রিগোকে টপ 30-তে দেখতে না আছে বোধ আপনার কাছে? হ্যাঁ, এই প্রশ্নটা নেই, কিন্তু এই প্রশ্ন অনেকের আছে। তার রদ্রিগোর টপ 30-তে নাই, রদ্রিগোর নাম, রদ্রিগোর মানে তার পারফরমেন্স নিয়ে পুরো একটা ডিটেইলই ছিল। যে আমার কাছে যে প্রশ্ন আছে তিনি করেছেন যে প্রকাশের প্রশ্ন না, কিন্তু মানে রদ্রিগো নিয়ে আছে যে রদ্রিগো এরকম একটা দুর্দান্ত মৌসুম তিনি পার করেছেন, কোনো সন্দেহ নেই। অনেকের নাম আছে যেটা দেখে আমার কাছে একটু অবাক লেগেছে যে আচ্ছা ঠিক আছে, মানে এর বিচারে অন্য আরো নাম থাকলেও থাকতে পারতো, রদ্রিগোর নাম না থাকাটা আমার কাছে মনে হয়েছে যে একটু অবিচার। নেইমার পর্যন্ত বলেছে, নেইমার কিন্তু ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বলেছেন টপ 5-এ থাকা হচ্ছে রদ্রিগো ডিজার্ভ করেন, এরকম একটা কথা বলেছেন। সেটা ডিবেটেবল, ঠিক আছে, কিন্তু রদ্রিগোর নামটা থাকতে পারতো। দেখেন, আমি যদি টপ 30 যখন লিস্টটা হয়ে যাবে তখন না থাকাটা বোধহয় কিছু দিক থেকে একটুই প্রশ্ন তোলার মতো। হ্যাঁ, যখন আপনি ডেকল্যান রাইসকে রাখছেন, যখন আপনি উইলিয়াম সালিবাকে রাখছেন, রুডিগারকে রাখছেন, রুডিগার অবশ্য বেশ ভালো করেছেন। আচ্ছা হ্যাঁ, আমার মনে পড়লো প্রশ্নটা সম্ভবত তিনি বলছিলেন যে রিয়াল মাদ্রিদের 7 জন পাইলো জায়গা, কিন্তু রদ্রিগো জায়গা পাইলেন না। এটা একটু অদ্ভুত ব্যাপার, অবাক করার মতোই ব্যাপার। তিনি বাদ হয়ে গেলেন। যেমন ভিতিনিয়া পেয়েছেন, তাই না? ভিতিনিয়া আই থিংক ভিতিনিয়া পেয়েছেন, ভিতিনিয়ার মিডফিল্ড পারফরম্যান্স ভালো ছিল ডেফিনেটলি। আপনার সাথে তো এটা নিয়ে আমার কথা হচ্ছিল এই শো শুরুর আগে, হাকান চালানোরও যদি পেয়ে থাকেন, ওয়াই নট? ধরেন রদ্রি, ম্যাটস হুমেলস, ঠিক আছে ডর্টমুন্ড ফাইনালে গেছে, কিন্তু ম্যাটস হুমেলসের ওভারঅল ইম্প্যাক্ট, ইভেন তিনি ফাইনালের আগে যে একটা বোম্বাস্টিক একটা ইন্টারভিউ মারলেন, হ্যাঁ, কোচকে ধুইয়া দিয়ে টিমদের নিয়ে, তারপরও কি ম্যাটস হুমেলস ডিজার্ভ করেন? চ্যাম্পিয়ন্স লিগের ইম্পর্টেন্ট 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হইলেন, যেটা তার দলকে আলটিমেটলি ফাইনাল পর্যন্ত নিয়ে গেল। টপ 30 ভেতরে ম্যাটস হুমেলস থাকতেই পারে। সেখানে তাহলে বিগেস্ট না মোহাম্মদ সালা নাই? সালা না, আমি অবাক হই নেই। সালা নাই, আমি অবাক। সালা মানে ক্যারাবো কাপ জিতলেন,
ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় না সালার গতবার এমন কিছু করেছেন যেটা কারণে তার টপ 30-তে থাকতে হবে, যেখানে মানে রদ্রিগোই জায়গা পান নাই। নিকো উইলিয়ামস, টনি ক্রুজ, গ্রানিট শাকা, আর্তেম দোভবিক সবাই আছেন কম বেশি, তাই না? মানে কিন্তু এটা না থাকাটা, ফিল ফোরেন কি টপ 3-তে থাকবেন? না, টপ 5, না, টপ 10? হ্যাঁ টপ 10-এ থাকবেন। টপ 10-এ থাকতে পারেন। আচ্ছা, আপনি ওই 1 থেকে 5টা একটু হিসাব করেন, তারপর অন্য প্রশ্ন 1 থেকে 5 হিসাব করবো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 5 হিসাব করলে আপনিই দেন, আপনিই দেন। ভিনিসিয়াস, রদ্রিগো বলছি, রদ্রি 3-তে রাখবো। 3-তে রাখবো, ব্যাপারটা খুব অন্যরকম শোনাবে, কিন্তু 3-তে নামগুলো একবার চোখের সামনে দেখা উচিত। অনেকগুলো নাম, অনেকগুলো আই নাম, আন্ডারস্ট্যান্ড, অনেকগুলো নাম। আই আন্ডারস্ট্যান্ড। যেমন আমি বলি, বেলিংহামকে রাখতে হবে আসলে। বেলিংহাম মানে টপ 3-তে? টপ 3-তে বেলিংহামকে রাখতে হবে। আর বেলিংহামকে যদি না রাখি আমি টপ 5-এ লাউতারো মার্তিনেজকে রেখে দিব। টপ 5-এ 4-এ রাখবো লাউতারো মার্তিনেজ। 5-এ যদি আমি গ্রানিট শাকাকে রাখি বুন্দেসলিগার পারফরম্যান্সে, তাহলে আমার মনে হয় না আমি খুব অন্যায় করব। না, মোটেও অন্যায় হবে না। সুইজারল্যান্ডেও তিনি ভালো করেছেন। ভালো কথা বললেন। এখানে আমি কি আমার লিস্ট চেঞ্জ করবো না? আমার লিস্ট চেঞ্জ করার জায়গা নাই। কারণ আবার কথা চলে আসবে লামিন ইয়ামালরে কেন নেই নাই, কারভালরে কেন নেই কোপা পাবেন, এটা তো কোনো সন্দেহ নাই। কোপা পাইলো, কিন্তু টপ 5-এ থাকতেই পারে লামিন ইয়ামাল, না থাকার কি আছে? 5-এ না থাক, টপ 10-এ তো লামিন ইয়ামাল থাকবে। টপ 10-এ থাকবেন, আমার মনে হয় লামিন ইয়ামাল টপ 10-এ থাকবে, থাকা তো উচিত। এটা হচ্ছে আপনি দিচ্ছেন। আর মানে ব্যালন পাবেন কারা, সেটার কি লিস্ট করতে চান? করেন। আমার করা আছে, আমি করে রাখছি আগে ইচ্ছা করে। আমি যদি দিতাম সেক্ষেত্রে হচ্ছে পেতেন রদ্রি, হ্যাঁ, সেকেন্ডে ভিনিসিয়াস, হ্যাঁ, থার্ডে দানি কারভাহাল, হ্যাঁ, 4th-এ লাউতারো মার্তিনেজ, আর 5th-এ হচ্ছে জুড বেলিংহাম। ঠিক আছে। আর আই থিংক ব্যালন, আচ্ছা আমি একটু চেঞ্জ করতে চাই। আমি বোধহয় বেলিংহামের ওপরে বেলিংহাম আর লাউতারো খুব গা ঘেঁষাঘেঁষি থাকবেন আর কি। ডেফিনেটলি খুব গা ঘেঁষাঘেঁষি। মানে লাউতারোকে আপনি মানে সিরিয়া জিতছেন, কোপা আমেরিকায় হাইয়েস্ট গোলস করে, কোপার পারফরম্যান্স তার ধরতেই হবে। সেই বিচারে আপনি জুড বেলিংহামকে ওইখান থেকে, মানে আমার বিচারে জুড বেলিংহাম একটু পরে আসেন। না ঠিক আছে, যতই ঠিক আছে, ইয়া করুন না, পারফরম্যান্স দেখাক না কেন, কিন্তু বেসিক্যালি আমার যেটা মনে হয়, যেহেতু টপ 100 জার্নালিস্ট ভোট দিবেন, ভোটের বিচারে লিস্টটা এরকম হতে পারে ব্যালন ডিওরের। সেটা হচ্ছে ব্যালন পাবেন ভিনিসিয়াস, সেকেন্ড হবেন রদ্রি, থার্ড হবেন বেলিংহাম, 4th হয়ে যাবেন হাল্যান্ড, 5th হবেন হচ্ছে লাউতারো মার্তিনেজ কিংবা অন্য কেউ। হাল্যান্ড এবার নাও হইতে পারে, লাস্ট সিজনের পারফরম্যান্সের বিচারে নাও হইতে পারে, নাও হতে পারে, কিন্তু হাল্যান্ডের নামটা অনেক বেশি আসে। আচ্ছা যাই হোক, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে জনগণ একটু পরে অধৈর্য হয়ে যাবে, তাদের প্রশ্নগুলোই নিতে হবে। প্রশ্নগুলো লিখে রেখেছিলাম, নাম ধরে ধরে একটা একটা করে প্রশ্ন করি। HM আলী আহমেদের প্রশ্ন হচ্ছে, চিলির বিপক্ষে জিততে হলে কোন ফুটবলার আর্জেন্টিনার ট্রাম্প কার্ড হবে? চিলির বিপক্ষে আমোনা এনজো ফার্নান্দেজ। ওয়াই নট রদ্রিগো দি পল? হইতেই পারে, আমার মনে হচ্ছে এনজো ফার্নান্দেজ। তবে এটা ইন্টারেস্টিং যে এবার ট্রাম্প কার্ড অনেকেই, মানে এটা হচ্ছে প্রমাণ করার জায়গা যে এখন ওপেন ফিল্ড, স্কালোনির সামনে 2026-এর ওয়ার্ল্ড কাপের সিলেকশন, সো সবার জন্য ওপেন ফিল্ড। আই থিঙ্ক গার্নাচোর প্রুফ করার সবচেয়ে বড় জায়গা আছে। গার্নাচো, কারণ মানে সবাই তো প্রুভেন অ্যান্ড টেস্টেড মোটামুটি। গার্নাচো আই থিঙ্ক এটাই সময় যে আর্জেন্টিনার দলে তার জায়গাটা পাকাপোক্ত করার। নিকো গনজালেস কিন্তু ফাইনালে ভালো খেলছেন, ওই আর্জেন্টিনার ফাইনালটাতে ভালো খেলছেন এবং বিগ একটা মুভ পাইলেন। 26 বছর বয়সে ফিওরেন্তিনা থেকে ইউভেন্টাসে গেলেন। নিকো গনজালেসকে দেখা যেতে পারে। আপনার কি মনে হয় যে গিলিয়ানো সিমোনেকে নামাবে? না তো মনে হয় না, কিন্তু নামানো হলে হতে পারে এরকম যে, যেহেতু আপনি আলভারেজ আর লাউতারোকে একসঙ্গে স্টার্ট করাচ্ছেন, গোল যদি না পান তাহলে নামাইতেই পারে। তবে আলভারেজকে গোল করা লাগবে। আলভারেজের যে গোল খরাটা যাচ্ছে, আলভারেজকে নিজের আলভারেজের সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আতলেতিকো মাদ্রিদে কটা ম্যাচ খেললেন, খুব একটা ভালো করতে পারলেন না এখনো পর্যন্ত। সেকেন্ড ম্যাচে হচ্ছে কয়টা ক্লিয়ার কাট চান্স পেয়েছিলেন, কিন্তু ওই ধরনের চান্সেস কিন্তু তিনি কনভার্ট করতেন। ম্যানচেস্টার সিটিতে কনভার্ট করতেন, কনফিডেন্সের অভাবে ভুগছেন বোধ হয়, যেটা অনেক সময় হয়। কারণ লাস্ট সিজনেও দেখছিলাম ম্যানচেস্টার সিটির হয়ে শেষের কিছু ম্যাচে যে মিস তার করার কথা না, সেগুলোও তিনি বেশ কিছু মিস করে ফেলেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন প্লিজ।
আচ্ছা, ব্যালন ডি অরের প্রশ্ন যেহেতু আমরা করে ফেলেছি, ব্রায়ান খান প্রশ্ন করেছিলেন রদ্রি যদি না যেতে তবে অমানবিক আচরণ হবে, তো বলেই দিলাম যে ব্যাপারটা কি হয়েছে। তারপর হচ্ছে আরাফাত জুনিয়র বলেছিলেন যে রিয়াল মাদ্রিদের 7 জন, রদ্রিগো কেন নাই, রদ্রিগোর ব্যাপারেও তো কথা হলো। ব্যালন ডি অর তো আপনার প্রচুর প্রশ্ন আছে। ব্যালন ডি অরের প্রচুর প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা একটা করে নিজে দিয়ে দিব। এজন্যই বললাম যে আমরা তো মানে গণহারে কথা বলে ফেলছি। আর ওই যে প্রকাশ প্রশ্ন করেছিলেন যে রদ্রি ব্যালন ডি অর না জিতলে অন্যায় হবে, মানে রদ্রির পক্ষেও অনেকেই আছেন। সো আমরা ওই যে এই ক্যাম্পেইনটা করেছিলাম যে ব্যালন ফর রদ্রি, #ব্যালন ফর রদ্রি, সেটা আপনারা কিন্তু চাইলে করতে পারেন যারা রদ্রিকে। মাসুদ রানা সাহেব একটা ভালো প্রশ্ন করেছেন, গোলকিপার পজিশন থেকে কি কেউ কখনো ব্যালন ডি অর জিতেছে? মানে গোলকিপার হিসেবেই ব্যালন ডি অর জিততে হবে, মানে গোলকিপারদেরটা না, ওভারঅল লেভ ইয়াসিন, যার নামে গোলকিপারদের ট্রফিটা আলাদা করে এখন ইয়াসিন ট্রফি। সো লেভ ইয়াসিন জিতেছিলেন, সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই। কেন, আপনি তখন জন্মাননি? আপনি জন্মেছিলেন? আমি দেখেছি লেভ ইয়াসিনকে খেলতে। আই থিংক 1963 দ্য গ্রেট লেভ ইয়াসিন, তিনি 1963 তে যার কথা আমরা কেবল পড়েছি, যার কথা আমাদের আগে জেনারেশনও পড়েছেই, তাই না? কিন্তু গোলকিপারদের নাম আসলে তার কথাটা সবসময় আমাদেরকে বলতেই হয়। ইনফ্যাক্ট কোপা বলছি, মানে ব্যালন ডি অরের গোলকিপারদের যে পুরস্কার সেটা তার নামেই নামকরণ। মেইন শোতে তো আমরা কথা বলছি এটা নিয়ে, তার মানে একজন গোলকিপারই আপনার আসল পুরস্কারটা পাচ্ছেন, সবচেয়ে মানে পেয়েছেন গোলকিপার হিসেবে। ব্যালন ডি অর যেটা একমাত্র ফুটবলার এখন পর্যন্ত, ফুটবলার বা গোলকিপার উনি। ব্যালন ডি অর লিস্টে তো মানে কোনো ব্যালন ডি অর গোলকিপার এইবারও পাচ্ছেন না, এটা তো মানে ধরাই যাচ্ছে। এমিলিয়ানো মার্টিনেজ পাইলে কি হবে যদি পায়? এমিলিয়ানো মার্টিনেজ কি এবার পাবেন? যদি পাইতে পারে। আচ্ছা, এবারের গোলকিপার কে হবে সেটা এটা জানতে চেয়েছেন আপনি, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমার মনে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজ, আমারও মনে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজ পান গেল। ওকে, শাহরিয়ার রাকিব, হ্যাঁ বলেন প্লিজ। শাহরিয়ার রাকিবের প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, এইসব প্রশ্ন আপনারা অনেক সময় করেন কি মানে বিপদে ফেলার জন্য? মানে নামগুলো শুনেন, স্টার্ট বেঞ্চ সেল, জিদান, ইনিয়েস্তা, আন্দ্রে পিরলো। আপনারা কি আমি উঠে চলে যাই? কি পাগল পাইছেন নাকি বোকা পাইছেন যে ভাবছেন এটার উত্তর দিয়ে বিপদে পড়বো? এটার একটাই উত্তর আছে ভাই, দেখেন আপনার যেটা ভালো মনে হয়, যেটা আপনার ভালো মনে হয়, ঠিক আছে, সেটাই উত্তর। এক্স্যাক্টলি। এইসব প্রশ্নের উত্তর এখন থেকে এইরকম যাবে ভাই, মানে ভাই লাগলে 3টা পিচ করে দিব, 3 পিচে 3 জন স্টার্ট করবে, কিন্তু অসম্ভব এইটা। এইসব এইদিকে আর আমাদেরকে আগুনের মুখে ঠেলে দেবেন না দয়া করে। আন্দোলন এরপরে আমাদেরই আন্দোলন আনতে হবে যে স্টার্ট বেঞ্চ সেল, এইসব প্রশ্ন চাই না আর টাইমে। আচ্ছা, আর.এস. রাশিদুল ইসলামের প্রশ্ন, পাওলো দিবালা কি আর্জেন্টিনার মেইন 11-এ জায়গা পাবেন? না, মনে হয় তার জায়গা পাওয়ার কথা না। স্কালোনিকে যে প্রশ্ন করা হয়েছিল যে পাওলো দিবালা কি যেহেতু সৌদি আরবে যাচ্ছেন না সেই কারণে কি দিবালাকে নেওয়া হলো কিনা, তিনি বলছেন না, কারণ দিবালার যে ওভারঅল ইম্প্যাক্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দিবালার যে এখন ওভারঅল ইম্প্যাক্ট, তিনি একজন ভালো স্কোয়াড প্লেয়ার, কিন্তু মেইন 11-এ শুরু করার মতো জায়গা বোধহয় তিনি এখন মানে দাবি করতে পারেন না। আসলে এটা স্যাড, আনফরচুনেট, যেটাই বলেন, কিন্তু সম্ভব না। সম্ভব না। আচ্ছা, আর্জেন্টিনা স্পেন, আচ্ছা ভালো প্রশ্ন। জাহিদ হাসানের প্রশ্ন, আর্জেন্টিনা ও স্পেন ম্যাচ নিউ ক্যাম্পে হলে, যদি নিউ ক্যাম্পে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ম্যাচ হয় এবং লিওনেল মেসি খেলবেন, তাহলে কোন দল বেশি সমর্থন পাবে? এটা কিন্তু একটা মজার প্রশ্ন, কারণ অনেকগুলো পলিটিক্স আছে এটার ভিতরে, প্রচুর। এটা তো ভালো ট্রিকি কোয়েশ্চেন। মেসি ভালো প্রশ্ন, থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্ন করার জন্য। মেসি অকুণ্ঠ সমর্থন পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং যেহেতু কাতালোনিয়ায় খেলা, কাতালোনিয়ার ওই ব্যাপারটা বোধহয় এখন কাজ করে না, আর করে অনেক কিছু পাল্টেছে, কিন্তু তবুও মানে কাতালুনিয়ার যে ওভারঅল সিচুয়েশন, মাঝখানে প্রোটেস্ট হচ্ছে ট্যুরিজম নিয়ে, ট্যুরিজম বন্ধ করার, মানে ট্যুরিজমটা কমানোর জন্য প্রোটেস্ট হচ্ছে। সো ওই ধরনের ডাইনামিক থাকবেই। এখন হিসাব করতে হবে ওই স্পেন দলে বার্সেলোনার কজন খেলছেন, রিয়াল মাদ্রিদের সংখ্যাটা বোধহয় কম থাকবে, সো হয়তো বার্সার সংখ্যাই বেশি থাকবে। তবে এইটা হচ্ছে মেজর পয়েন্ট যেটা বললেন, যদি রিয়াল মাদ্রিদ ডমিনেটেড টিম হয় তাহলে আর্জেন্টিনার ফ্যান বেড়ে গেলেও যেতে পারে, মানে খুবই ব্যালেন্স থাকবে, খুবই ব্যালেন্স থাকবে। আর ধরেন মেসি গোল করলো,
মেসি গোল করলে পুরো স্টেডিয়ামে উদযাপন করবে, পুরো স্টেডিয়ামে উদযাপন করার কথা। এবং এইটা আপনি মেলাতে পারেন 1990 বিশ্বকাপের সেমিফাইনাল, আর্জেন্টিনা ইতালি নেপলস, ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা যে মারাদোনা। ট্রিটমেন্ট পেয়েছিলেন, এবং ইতালিয়ানরা অনেকে পরে দুষেছেন কেন ওই সেমিফাইনাল নেপলসে ফেলা নেপলসে ফেলা হয়েছিল। হলো। অনেকে মনে করেন নেপলসে ফেলার কারণে আর্জেন্টিনা ওই ম্যাচটা জিতেছিল। ইনফ্যাক্ট মারাদোনার যে ডকুমেন্টারিটা আছে ওখানে ওইটাও বলা ছিল যে নেপলসে ওই দিন বেশ গন্ডগোল হয়েছিল। হ্যাঁ। আর্জেন্টাইন মানে যারা ইতালিয়ান, নাপোলিতান এবং মারাদোনার ফ্যান যারা আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে তাদের সঙ্গে একটা নেপলসের যারা আলট্রাস ছিল, নেপলসের উলট্রাস, তাদের সঙ্গে বিশাল একটা গ্যাঞ্জাম হয়েছিল, প্রচুর গাড়ি ভাঙচুর হয়েছিল, প্রচুর ঝামেলা হয়েছিল। ভয়াবহ। আর্জেন্টিনা ওই ম্যাচে প্রচন্ড সাপোর্ট পেয়েছিল শুধুমাত্র ডিয়েগো ম্যারাডোনার জন্য। আই থিঙ্ক নর্থ স্ট্যান্ডে সাপোর্টটা বেশি ছিল, ওই ফুটেজ দেখেছিলাম তখন, মানে বেশ তখন কিছু ফুটেজ দেখেছি। এটা যারা, এটা আমার মনে হয় খুব ডিটেইলস তো বলা সম্ভব হলো না, কিন্তু আপনারা এটা দেখে নিতে পারেন যে কেউ। এইরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারতো যদি মেসি তার প্রাইমে থাকতেন। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল স্টেজটাও বুঝতে হবে, ফ্রেন্ডলি ম্যাচে হয়তো অত রেশারেশি থাকে না। ডাইনামিকটা তো পাল্টে গেছে, মানে হ্যাঁ। মেসি হয়তো মানে এই প্রথমবারের মতো মানে নু ক্যাম্পে আসবেন, যদি মানে যদি মানে সেটা ওনার হয়, প্রশ্ন যদি হয়। কিন্তু একটু থামিয়ে দিই, আগে তো নু ক্যাম্পটা বিল্ড করতে হবে। যদি লা ফিনালিজম ওখানে হয়, যদি হয়, তার আগে নু ক্যাম্পটা বিল্ড করতে হবে, নু ক্যাম্পের তবে একটা ব্যাপার কি, যদি ঘটনাটা মানে এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। যদি ঘটনাটা 2000 সালের দিকে হইতো তাহলে হয়তো মেসি আর আর্জেন্টিনা, মানে মেসি আর্জেন্টিনা যদিও এর পরে এসছে, মেসি তো অনেক পরে এসছে, কিন্তু এটা 2000 সালের কনটেক্সটে হলে হয়তো আর্জেন্টিনার সাপোর্ট বেশি হতে পারতো। কিন্তু 2010-এর ওয়ার্ল্ড কাপটা স্পেনের যেহেতু জিতেছে এবং সেটা লিড করেছিল কাতালান ফুটবলাররা, যেটা লিড করেছিল লামাসিয়ার ফুটবলাররা, এরপরে ওই ব্যাপারটা অনেকটুকু কি বলে এটাকে, একটু মিলমিশ হয়েছে, যেমনটা বাস্কের ক্ষেত্রে এবার ইউরোর পরে হয়েছে। হ্যাঁ, তো এই কারণে হয়তো আর্জেন্টিনার সাপোর্ট একটু কমতেও পারে, যেটা আমরা ধারণা করছি। ভাই এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন, খুব ব্যালেন্স থাকবে এবং এটা নিয়ে একটা এপিসোড করা যায়, মানে রিসার্চ পেপার হইতে পারে। আমি জানি না, এটা অনেকে হয়তো এই ডিসকাশনটা অনেক মজা পাবেন, অনেকের একটু ওপর দিয়ে যাইতে পারে, আমি তার জন্য দুঃখিত। অন্য কোনো দিন হয়তো এটা নিয়ে আরো ব্যাখ্যামূলক কথা বলা যাবে। মোহাম্মদ রিজওয়ান বাদশা এবং নাজিম হোসেন খুবই কাছাকাছি প্রশ্ন, মানে কাছাকাছি প্রশ্ন না কিন্তু ইন্টার রিলেটেড প্রশ্ন। খবর আছে চেলসির দায়িত্ব আমাকে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব আপনাকে, আগামী 2-3 বছরে আপনি কি করবেন। কিন্তু রিজওয়ান বাদশা বলছেন যে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড কি আগামী 2-3 সিজন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা, দুইটা মিলাই ম্যানচেস্টার ইউনাইটেড পারলেও পারতে পারে, মানে 2-3 বছরে পারতেই পারে। 2-3 বছর যদি চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ না খেলতে পারে তাহলে কপালে দুঃখ আছে দুই ক্লাবের, ডেফিনেটলি। মানে দুই ক্লাব তখন বড় ক্লাবের যে মানচিত্র সেখান থেকে হারা যেতে পারে। টানা 2-3 বছর, এরপরেও যদি টানা 2-3 বছর না খেলে, চেলসি যদিও রিসেন্ট টাইমসে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, কিন্তু চেলসির এইটা তো অনেক বেশি, এইটা অনেক বেশি, মানে চোখে পড়ে। ধরেন আপনি ফিউচারের জন্য ফুটবলার কিনতেছেন, আপনি ফিউচারের জন্য বিল্ড করতেছেন, তাহলে আপনার বর্তমানটা কই গেল? মানে বর্তমানের জন্য তো আপনার কিছু একটা করতে হবে। সো একটা ফোন আসছে নাবিল খানের, ধরতে পারলাম না, লাউড স্পিকারে দিয়ে দিতাম, খুব ভালো, খুব দুর্দান্ত টাইমিং, লাউড স্পিকারে দিয়ে দিতাম, তাহলে এটা তো করাই যায়। তাহলে আবার কি বলতে সেটা জানে না যে আমরা এখন অ্যারেড টাইমের শোতে আছি। আচ্ছা, মানে চ্যাম্পিয়ন্স লিগ ডুয়েবল, দুই দলের জন্যই পসিবল, কিন্তু সেটা মানে এখন যেভাবে যাচ্ছে এইভাবে থাকলে ভাই আপনারা বিদায় জানাতে পারেন যে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল গুড বাই। এখন বলেন, যদি আপনারা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব দেন আপনি কি করবেন? আমি ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পাইলে ওই যেসব ফুটবলার সাইন করা হয়, যে ক্লাবে ধরেন ক্লাবে সেরা সময় ফেলে আসা ফুটবলার সাইন করাইতাম না, বাদ দিয়ে দিতাম। হ্যাঁ, মানে অন্য প্রজেক্ট হাতে নিতাম। আর ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা মাঝে মধ্যে আমার এমন মনে হয়, স্পেশালি লিভারপুলের সাথে খেলা দেখার পরে আমার মনে হচ্ছে যে এইটার যদি এই যে সংস্কার করা হচ্ছে না প্রফেসর ইউনুসকে দিয়ে, উনিও পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেড উদ্ধার করতে, এইটা তার পক্ষেও এটা সম্ভব না। হ্যাঁ, এটার সমাজ সংস্কারক হিসেবে আমাদের আরো বড় কাউকে লাগবে। আমি চেলসিতে আসলে আমি হচ্ছে এই হোম গ্রোন প্লেয়ারদেরকে, এই যে ক্লাবের প্রতি যারা ভালোবাসেন তাদেরকে বাইট করে দেওয়ার ব্যাপারটা না, মানে আমার পছন্দ না। ধরেন ম্যাকটমিনেকেও তো যাইতে হইলো শেষ পর্যন্ত, কিন্তু কিছু করার ছিল না। ম্যাকটমিনে অনেকদিন খেললেন, সেটা গেছে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু গ্যালাগারটা মানে না, তো কঠিন। গ্যালাগারটা আমার মনে হচ্ছে যারা চেলসি ফ্যান আছেন তাদের জন্য অনেক গায়ে লেগেছে ব্যাপারটা। প্লাস চেলসির যে ম্যানেজমেন্ট, এইটার সাথেই তো আমি একমত না। মানে এদের এই আমেরিকান ফুটবলিং স্টাইল যেটা তারা অ্যাডাপ্ট করতে চাইছেন, মানি বল,
এটা মানিবল ইজ সম্ভব গুড না। ফর বেসবল, আমেরিকান অলরেডি ফুটবল। এসি মিলান কিন্তু সাফার করা শুরু করছে। AC মিলানের অবস্থা কিন্তু খুবই খারাপ। ফুটবল ইজ এ ডিফারেন্ট গেম ভাই। এই মেন্টালিটি দিয়ে মানে ঠিক আছে ফাইন, আপনি মানিবল অ্যাপ্রোচ দিয়ে 1-2 সিজন সাফল্য আনতে পারেন, যেটা মানে রেডবুল ফুটবলের ইয়াটা কিন্তু বেসটা কিন্তু ওইখান থেকে, কিন্তু তারাও কিন্তু ফুটবলের সঙ্গে ফুটবলটাকে ইন্টিগ্রেট করে কাজ করছে। সো আপনি তো পুরোপুরি আমেরিকান ফরম্যাটে চলে যান যে আপনি প্লেয়ার কিনবেন কম দামে, প্লেয়ার বেচবেন বেশি দামে, ইট ডাজন্ট ওয়ার্ক এভরি টাইম। আচ্ছা, শেষ করা উচিত, বড় হয়ে যাচ্ছে। রাহাত টিয়ের প্রশ্ন হচ্ছে শরীফুল ভাইকে কি জার্সি পরা দেখবো না আর? না, নো, এটা একটা অন্য ডাইমেনশনের প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর দিয়ে দিলেন মনে না, হচ্ছে। আচ্ছা, আমার কাছে আছে মিস্টার মায়ান বলছেন যে আপনাদের চোখে বর্তমানে সেরা ড্রিবলার কে? ড্রিবলি বয়েজ। এইরকম প্রশ্ন না চট করে মাথায় ঢোকা খুবই কঠিন খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ভালো ড্রিবলার এই মুহূর্তে। ভিনিসিয়াস। হ্যাঁ, আর 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 কে আছে? তো অনেকেই, কিন্তু এর পরের নামটা আসলে আর মানে এই তালিকা আর কে কে আছে? ওর নাম ধরিয়ে দিব একটু। ধরান। করাজকে এলিয়া। হ্যাঁ, করাজকে হতে এলিয়া। পারে, হতে পারে। ওইদিকে নিকো উইলিয়ামস। কাভাসকেলিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার যে মুড থাকে তখন হয়, মুড না থাকলে একটু ডিফিকাল্ট। মানে ওই ধরনের ফ্লেয়ার ফুটবল দেখতে চাইলে তো হ্যাঁ। ভালোই লাগে, খারাপ লাগে না। আর কেউ আছে কয়েকটা, কিন্তু আর কি বলা যায় বলেন তো? ভিনিসিয়াস যেটা গার্নাচোর নাম বলবেন? না, নো। মানে এখনো সাকসেসফুল ড্রিবলিং তার কয়টা? ভিনিসিয়াসের অ্যান্টনির নাম শেষ বলবেন? ম্যাচে, অ্যান্টনি। হ্যাঁ, ভিনিসিয়াসের শেষ ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ লিড পাইলো, হ্যাঁ। 1-0 না 2-0 অবস্থায়, একটা বল হাওয়ায় ভেসে আসলো, সে সেটারে নিয়ে যা করলো লেফট উইং থেকে, এরপরে সে নাটমেকটা যে দিল, ও বাবা, কঠিন একটা মানে একটা ছন্দ চলে আসছিল। আই থিঙ্ক আমি যদি বলি আমার কাছে এখনো লিডসের রাফিনিয়া ড্রিবলিং চোখে লেগে আছে। মানে কিন্তু বার্সেলোনা রাফিনিয়া ড্রিবলিং না, আমি যতবার দেখি আমার মনে হয় বলের উপর কন্ট্রোল নাই। সেইটা তার রোল মানে একটু চেঞ্জ কন্ট্রোল নাই, হয়েছে। মানে এটা বলা তো আসলে ঠিক হচ্ছে না। মানে কন্ট্রোলটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে, মানে এই কনফিডেন্স পাওয়া যায় না। কিন্তু ইনিয়েস্তা যখন বল নিয়ে ড্রিবল করতো, একজনকে মতো বল চুম্বকের মতো লেগে আছে। যখন রোনালদো উইং থেকে, যখন ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো, ওই যে কি রোনালদো ছিল, এ যারা দেখছে এটা তারা জানে। তারা ম্যানচেস্টার রোনালদোকে যারা দেখছে, এরা জানে রিয়াল মাদ্রিদের রোনালদোর সাথে তার কত বড় ওই ফারাক যে আছে। 2006 থেকে 2008, মানে এর আগে তো ড্রিবলিং তার অনেক একটু গন্ডগোল ছিল, মানে অনেক রিফাইন করা লাগছে। আফটার ইউরো যেই রোনালদো আসছে না, সরি, আফটার ওয়ার্ল্ড কাপ হ্যাঁ। যেই রোনালদোকে পাওয়া গেছে, ওটা প্রাইম রোনালদো, 2007, 2008 পিক। ঠিক আছে, Absolute 2009 রোনালদো, এইটা রোনালদোর পিকের পিক। ঠিক আছে, রোনালদোকে আমরা গোল স্কোরার হিসেবেই পরিচয় করাই দেই বা জানি, চিনি, গোল মেশিন বলি, কিন্তু দ্যাট রোনালদো ওয়াজ সামথিং কিন্তু এলস। ওই টাইমে মেসির ড্রিবলিংও কিন্তু আচ্ছা, আর infamous। ড্রিবলের যদি বলেন অল টাইম, হ্যাঁ। লিওনেল মেসি। মেসি। লিওনেল মেসির ধারে কাছে আমি আমার জীবদ্দশায় কোনো ড্রিবলার দেখিনি। ট্রু, ঠিক আছে, এইটা হ্যান্ডস ডাউন লিওনেল মেসি। মেসি 10 বার যাবেন, আমি 10 বার জানি যে মেসি কাটায় চলে যাবেন। যে ডিফেন্ডার, সেও জানে তার আজকে কোনো রক্ষা সুযোগ নাই। নাই, একদম কোনো সুযোগ নাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আচ্ছা, আমার লিস্টটা ছোট করে আমি লিখে রাখছিলাম ইচ্ছা করি, যেহেতু প্রশ্ন আমি নিছি। আমার কাছে ওই যে রাফিনিয়া, এটা আগের লিডসের রাফিনিয়া, এখন কাভারাজকেলিয়ার ড্রিবলিং আমার ভালো লাগে, যেহেতু যে মুডে থাকার ব্যাপার। এই মুহূর্তে জামাল মুজিয়ালার ড্রিবলিংও ভালো লাগে। জামাল মনে মুজিয়ালের পড়লো। ড্রিবলিং অনেক ভালো। আমার কাছে এখনো মনে হয়েছে ক্রকেটা। 1 বছর মিসিং ছিল, কারোমি তোমার ড্রিবলিং ভালো লাগে, এবং হচ্ছে নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস, ওকে। আচ্ছা, তাহলে লামিলে আমার কেন বাদ যাবে? আমালকে আপাতত রাখলাম না। আচ্ছা, শেষ করে দেই। 2টা ব্যাখ্যামূলক প্রশ্ন ছিল, দুঃখিত, সময়ের খুব অভাব আজকে। মোহাম্মদ মোশাররফ, আপনাদের যদি একটু মাঠ পর্যায়ে গিয়ে জেলাভিত্তিক যে ফুটবল মাঠ আছে সেগুলোর সংস্কারের কথা বলতেন, তাহলে ফুটবল সুন্দর হতো। ভালো প্রশ্ন করেছেন, এবং আসলেই জেলাভিত্তিক ফুটবল না হলে বাংলাদেশের ফুটবল আসলেই কখনো আগাবে না। আপনারা যে এই জৌলুসওয়ালা আলোচনা বা কথার মধ্যে এই ব্যাপারগুলো তুলে আনেন, আপনাদেরকে স্যালুট। এবং আসলেই এই ব্যাপারগুলোতে আমাদের অনেক বেশি মনোযোগী হওয়ার সুযোগ আই থিংক আছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যে উপদেষ্টা রয়েছেন, তিনি এই ব্যাপারে কাজ আমার মনে হয় করবেন। এইটাতেই কাজ করা উচিত। সংস্কার মানে হচ্ছে যে জাতীয় দল সংস্কার করতে পারবেন না, জেলা সংস্কার হবে, তারপরে ওখান থেকেই জাতীয় দলে ফুটবলার তৃণমূল থেকে আপনি ফুটবলার বিল্ড করবেন, আপনি অনূর্ধ্ব 7, অনূর্ধ্ব 10, 13, 12 যতই বয়সভিত্তিক দল রয়েছে তাদেরকে যত রিফাইন করবেন, আপনি ভালো ফুটবলার পাবেন। মোহাম্মদ সজীব ইসলাম, আন্দ্রে ওনানা ইউনাইটেডে এসে
ভালো পারফরমেন্স করতে পারছে না কেন? উনি কি ভালো গোলকিপার ছিল? আচ্ছা, আনজে ওনানা তো আসলেই আমার মনে হয় যে সে কি পায়ের গোলকিপার? আমার ছোটবারে তারা পায়ের গোলকিপার দাঁড়া করা দিল, হাতের কোনো কাজ তো আমি ইট দিয়া হাতের কোনো কাজ দেখতে পাচ্ছি না। মানে আমি এক্সপেক্ট করি যে ভাই মনে হয় একটা সেভ করে দিবে, কিসের কি? উল্টো ডেভিড ডি গিয়া 1 বছর কিছু না খেলে ফিওরেন্তিনা এসে ভালো খেলা শুরু করে দিয়েছে। ওই কি জানি দলটার সঙ্গে পুস্কাস একাডেমির সঙ্গে দুর্দান্ত সেভ করছে। কিন্তু এইটা হচ্ছে মানে ডি গিয়ার এই যে আপনি বজ্রপাত শুনতেছেন না, এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা। গোল পোস্টে বজ্রপাত হচ্ছে। আচ্ছা, শেষ প্রশ্ন। ফারদিন মারুফ 1081 বলছেন, সৌদির অর্থের দিকে ব্রাজিলিয়ান ফুটবলারদের অতিরিক্ত লোভ ঝুঁকে পড়াটা ব্রাজিলের ফুটবলের জন্য অধিকাংশ ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে কি আপনাদের? ওই টাকা আমারে দিলে আমিও চলে যেতাম। ভাই, ফুটবলটা না খুবই রুথলেস একটা স্পোর্ট। মানে ব্রাজিলের প্লেয়ারদেরকে আমি বলবো না ম্যানিপুলেশন, কারণ ব্রাজিলের যে ইনফ্রাস্ট্রাকচার সেখান থেকে যেভাবে এখন ইউরোপে তারা উঠে আসেন, যারা ভালো করছেন তাদের জন্য তো খুবই ভালো ব্যাপার। কিন্তু আর্জেন্টিনার চাইতে মনে হয় ব্রাজিলে এই ধরনের ক্রাইসিসটা একটু বেশি। যে ব্রাজিলে, হ্যাঁ, এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন, আমরা বাংলাদেশ কি মানে বাংলাদেশের, আমরা তো জানি যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা খুব ভালো। আমরা সারা বিশ্বে এইটা রপ্তানি করি, তাই না? বা আমরা তৈরি করি, মানে প্রস্তুত পোশাক প্রস্তুত করি আমরা। ব্রাজিলের মূল হচ্ছে ব্রাজিলের ফুটবলার। ব্রাজিল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ফুটবলার প্রডিউস করা কান্ট্রি, কাঁচামাল। এটা বড় দেশ, সেই যেখানে এত ফুটবলার আছে তারা খুব স্বাভাবিকভাবে ফুটবলার প্রডিউস করবে। আর তাদের ভেতরে লড়াইও নিশ্চয়ই আরও বেশি হবে, এবং তাদের ভেতরে ভালো করার প্রতিযোগিতায় যে টপে ওঠে তাকে নিশ্চয়ই আরও বেশি ধাপ পেরিয়ে যেতে হয়। এবং সে যদি 2 পয়সা বেশি কামাইতে চায়, এই যে ফুটবলারের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে তো টাকা কামাইতে পারবে না। আর একজন যে কোনো অ্যাথলিট তো 35 বছর 36 বছর এরপর টাকা কামাই করতে গেলে এক্স্যাক্টলি। আর যে অ্যামাউন্টের টাকা অফার করা হয় সেটা ভাই আপনারে আমাকে, এটা তো হালাল টাকা, এটা তো না, মানে এটা তো মানে তার প্রাপ্য টাকা তাকে অফার করা হয়েছে, সে ওই চাকরিতে যাবে কিনা। আপনাকে যদি চাকরিতে অন্য কোনো জায়গায় যা বেতন পান তার চেয়ে যদি বলা হয় আপনাকে 50,000 টাকা বাড়ায় দেবে, বাংলাদেশে কয়জন আছে সেটা অগ্রাহ্য করবে? কখনই ওভারলুক করবে না। ফুটবলারদের ক্ষেত্রেও ঘটনাটা এরকম। আমি একটু ডিফারেন্ট আসপেক্টে বলি, একটু কালচারাল আসপেক্টে বলি। ব্রাজিলের ক্ষেত্রে যে লোভের কথাটা যে আপনি বললেন, এটাকে লোভ বলবেন না। আসলে ব্রাজিলের ফুটবলাররা রিটায়ার করার পর কয়জন আপনি দেখছেন যে অ্যাটলিস্ট ফুটবলের সাথে এখনো আছেন? রোনালদো খুব ভালো জায়গায় রিটায়ার করে, খুব ভালো জায়গায় রিটায়ার করেছেন, খুব ভালো জায়গায় রিটায়ার করেছেন, বা ভালো মতো রিটায়ার করতে পারেন, গ্লোরিয়াসলি রিটায়ার করেছেন, এরকম কিন্তু খুব একটা নাই। নেইমারকে এখনো দেখাটা, 32 বছর বয়সে যে নেইমার আল হিলালে খেলছেন ইনজুর, ঠিক আছে, কিন্তু নেইমারের এখনো সুযোগ আছে ইউরোপে ব্যাক করার। নেইমার এখনো টপ টায়ার ফুটবল খেলতে পারবে, এবং ব্রাজিল দলের হয়ে যখন খেলবেন নেইমার ওই ফুটবলটাই খেলবেন। সেটা একটা বড় ব্যাপার। কারণ কাকা বলেন, রোনালদিনিও বলেন, কেউ কিন্তু প্রাইম তাদের যেমন খুব তাড়াতাড়ি এসছে, প্রাইমটা শেষও হয়ে গেছে। রোমারিও, আদ্রিয়ানো, ইভেন রবিনিও হচ্ছে টপ 5 লিস্টে ছিলেন ব্যালন ডিওর সম্ভবত 2004-05 বা এর পরবর্তী কোনো একটা বছরে। সো পিকটা শেষ হয়ে যায় ব্রাজিলিয়ান ফুটবলার 6-7-এর দিকে এরকম, যখন রিয়ালে ছিলেন। সো ওটা আসলে অন্য হিসাব। ব্রাজিলের ফুটবলাররা অবশ্য এখন প্রশ্ন যেটা থাকতে পারে যে ব্রাজিলিয়ানরা ঠিক ব্রাজিলিয়ান সেই সত্তাটা ধরে রেখেই এই আধুনিক ফুটবলে টিকতে আর পারবেন কিনা। যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, জন্য অনেক বড় হয়ে গেল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.